উপস্থিতির জন্য ধন্যবাদ এক্সপ্লেন করতে চলেছি দ্য লেজেন্ডারি লাইফ অফ কুইন লিউ পর্ব 17। শুরুতেই প্রথমে দেখায় রাজমহলের সকল মানুষ রাজা ঝ্যাং এর পরিবার এবং গ্র্যান্ড চ্যান্সেলর লিউ শি কোলে অপেক্ষা করছে এবং রাজা ঝ্যাং যেরকমটা কথা দিয়েছে সারা মহলে সে 10টা চক্কর লাগাবে সেটাই সে পালন করছে। সবাই তাকে দেখে দেখে ভীষণভাবে চেয়ার আপ করছে। এদিকে দেখায় রাজার দৌড়ানোর পথে 3জন সহযোগী কমান্ডার সু, শেফ চাই এবং অ্যাটেন্ডার সুয়ান তার জন্য খাবার দাবার, জল এবং ওষুধপত্র নিয়ে এসে উপস্থিত হতে থাকে যে কোনো প্রয়োজন হলে তার ব্যবহার করতে পারে সে। রাজা বলে তার এই একটাই কাজ, এটা তাকে এখন পূরণ করতে হবে, তাই তাদের দূরে থাকতে। এদিকে দেখায় মহলের বিভিন্ন অধিকারের দাসদাসীরা সব চিয়ার আপ করছে। এখানে রানী জিনফিং আর তার অ্যাটেন্ডার সুফাঙ্গকে উপস্থিত হয়। একজন দাসী রাজাকে দেখে বলতে থাকে তার মা তাকে ভালোবাসে। কথাটা শুনে জিনফিং সেই দাসীর থেকে জানতে চায় রাজার সাথে তার পদের জন্য অনেক মহিলা থাকতে চায়। এই দাসী কি এখানে রাজার রানী হওয়ার স্বপ্ন দেখছে? দাসী জানে সে এরকম কখনোই ভাবেনি বা সাহসও করতে পারে না। ফেং বলে তাহলে তার মা তাকে ভালোবাসে এই কথাটা কেন বললো? সে কি এখানে এমপ্রেস ডাউগার হতে চাইছে? দাসী জানে একদমই না, বিষয়টা স্নেহ থেকে এসেছে। যা এতক্ষণ ধরে মহলে দৌড়চ্ছে, প্রচন্ড ঘাম আসছে, তার কষ্ট হচ্ছে, সেও এভাবে চোখ মুছছে। ফেং হেসে বলে অদ্ভুত তো সব, এখানে অন্যান্যরাও এরকম আসছে নিশ্চয়ই। দাসী জিনফিংকে একদল মহিলাকে দেখিয়ে বলে এদের সুইটার্স বলে। আজকে যখন এরা দৌড়তে দেখে বা যাই কাজ করতে দেখে তারা তাকে বিবাহের স্বপ্ন দেখে। বেসিক্যালি জিনফিং এর প্রতিদ্বন্দ্বী। সেই দাসী এখানে সেই প্রতিদ্বন্দ্বীদের মধ্যে পড়ে না। ফেং খুশি হয়ে বলে দারুণ ব্যাপার তো, আরো আছে নিশ্চয়? দাসী জানে হ্যাঁ আরো আছে। দাসী একদল কালো পোশাক পরা মহিলাকে দেখিয়ে জিনফিংকে বলে স্বর্গীয় মৃত সম্রাটের সেবা করেছে, এটা ইচ্ছা করে যে বর্তমান রাজা এবং ভবিষ্যতের রাজারও ভবিষ্যতে, অর্থাৎ সেই কালো পোশাক পরা দাসীদেরও ভবিষ্যতে খেয়াল রাখবে। সেই পোশাক পরিহিত মহিলারা এটাও চিন্তা করে যে রাষ্ট্র আর রাজা দুজনেই ঠিকঠাক। ফেং বলে যে এটা তাহলে সত্যি কথা, পুরুষ শরীরের লালসা সবাই রাখে না। এদিকে আবার দেখায় জিনফিং লিউশির কাছে এসে বলছে অনেক হয়েছে, এবার ঝ্যাংকে মার্সি করা উচিত। জাগরও একই কথা বলে গ্র্যান্ড চ্যান্সেলর লিউশিকে রাজা ঝ্যাং দীর্ঘক্ষণ ধরে দৌড়চ্ছে আর এই বিষয়টা থামিয়ে দেওয়া উচিত। ডাগর এমপ্রেস ডাগরকে বলে যে অর্ধেক পুরোনোই কমপ্লিট করেছে রাজা ঝ্যাং, তার এখনো অর্ধেক করা বাকি। প্রেস ডাগর কনসার্ট ডাগরকে জানায় যদি বাকিটা করতে অসফল হয় তাহলে বাকিরা তাহলে কে আরো বেশি ঘৃণা করবে। ইনফেং আবার বলে লিউশিকে সে যথেষ্ট রাজা ঝ্যাংকে সে যাতনা দিয়েছে, এই বিষয়গুলো বন্ধ করা উচিত। উত্তরে লিউশি জানায় একজন ভদ্র এবং ভালো মানুষ সবসময় নিজের কথা রাখে। জিনফেংকে বলে তার মহলে ফিরে যেতে। ফেং বলে লিউশিকে যে তার মা তাকে আগেই বলেছে বাবা ভুল করেও কখনো সেগুলো মানে না, কথা দিয়েও কখনো রাখে না। জিনফেং এখানে তার পিতার বিরুদ্ধে দাঁড়াবে, তার পতিকে এখানে সাহায্য করবে। পুরোনো থামিয়ে হঠাৎই দেখতে পায় যে জিনফেং একটা কুকুর নিয়ে রাজা ঝ্যাং এর কাছে এসেছে। জিনফেং রাজা ঝ্যাংকে বলে যে সে তার সাপোর্ট দেখাতে রাজা ঝ্যাং এর কাছে এসেছে। জিজ্ঞেস করে একটা কুকুর নিয়ে সে কি সাপোর্ট দেখাবে। তোরে জিনফেং জানায় যে গ্রাম ছাড়ার সময় তার মা ইউফু বলেছে একজন ভালো স্ত্রী এবং একজন ভালো রানী হতে। এখানে যেহেতু এমপ্রেস ডাওগার আর তার পিতা লিউশি রাজা ঝ্যাংকে হীন চোখে দেখে আর ক্ষমতাকে নিম্ন মনে করে, জিনফেং রাজা ঝ্যাংকে কারোর সামনে ছোট হতে দেবে না বলে জিনফেং কুকুরটার নাম ওয়াংচাই বলে। কুকুরটা আরো ঘেউ ঘেউ করে ওঠে। রাজা ঝ্যাং ভয় দৌড়তে থাকে আর তার পেছনে দৌড়তে থাকে জিনফেং সেই ওয়াংচাই কুকুরকে নিয়ে। প্রধানমন্ত্রী লিউশি এই অবস্থা দেখে জিনফেং এর বলে এই কথাটা সত্যি, জিনফেং তার উপযুক্ত মেয়ে। দিকে দেখায় রাজা 3 সহযোগী কথা বলছে। চাই বলে যে রানী রাজার পক্ষে না বিপক্ষে সে বুঝতে পারছে না। কমান্ডার সু বলে সেও ভেবেছিল রানী হয়তো রাজার সুখ দুঃখের সাথী হবে, তো এটা দেখে তো মনে হচ্ছে সে তার বিপরীতে। টেন্ডার সুয়ান বলে রাজা কুকুরে ভয় পায়, এতে আর কি করতে পারে সে। দিকে দেখায় জ্যোতির্বিদ্যাশালা থেকে মুখ্য আধিকারিক লংগিউ বলছে তাদের রাজ্যের মহারাজ কতটা ফিট, এছাড়াও সে তাদের ডংহাও সাম্রাজ্যের খুব আদর্শ প্রতিনিধিত্ব করে আর সে এটাও আশা করছে যে খুব তাড়াতাড়ি তারা ডংহাও সাম্রাজ্যে ভালো ভবিষ্যৎ স্বাগত জানাবে। দিকে দেখায় রাজা ঝ্যাং চিৎকার করতে করতে মহলের প্রত্যেকটা জায়গা দিয়ে দৌড়ে যাচ্ছে আর তার পেছনে দৌড়চ্ছে হলো ওয়াংচাই কুকুর আর তার রানী জিনফেং। সমস্ত জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মহলের দাসদাসীরা বিভিন্ন আধিকারিকরা রাজা ঝ্যাংকে সাপোর্ট জানাচ্ছে, তাকে চিয়ার আপ করছে। দিকে দেখায় ডুয়ান ইউনচং লিউবাইয়ের কক্ষে এসে তাকে ইন্টারোগেট করছে, তার থেকে জানতে চায় যে সেই নোটটা কেন লিখেছে। উত্তরে লিউবাই জানে সে এরকম বিষয় কিছুই জানে। জিজ্ঞেস করে যখন সারা মহল রাজাকে চিয়ার আপ করছে সে এখানে কেন। লিউবাই বলে এটা তো চমকে দেখতে হবে না যে সে কেন আছে তার ঘরে। জানে সে নোট লেখার মতো এরকম কোনো কাজই করেনি আর তার কাছে কি প্রমাণই বা আছে। চং তখন বায়ো লেখা সেই নোটটা তার সামনে রেখে বলে চং জানে যে তার হ্যান্ডরাইটিং খুবই খারাপ, এই খারাপ হ্যান্ডরাইটিংই তার সিগনেচার। হেসে বলে খারাপ হ্যান্ডরাইটিং কারো সিগনেচার কি করে হতে পারে। চং জানে হ্যাঁ 100 বার হতেই পারে। যেহেতু এখানে চংকে কিছুদিন পড়াশোনা করেছে তাই সে তার হ্যান্ডরাইটিং দেখেছে, সেটা দেখেই কপি করেছে। চং শুধু এটা জানাতে চায় বায়োকে যে সে তার হ্যান্ডরাইটিং তো কপি নিশ্চয়ই করতে পারে কিন্তু তার ব্যক্তিত্ব কখনোই কপি
করতে পারে না। নোট লিখে রাজা ঝ্যাংকে দিয়ে সে এটাই করতে চেয়েছিল, যাতে এখানে চোং ফেসে যায় আর রাজা ঝ্যাং অনেকটা হলেও পরীক্ষাতে সাহায্য পায়। তখনও বায়ু বারবার ডিনাই করতে থাকে এই কথাগুলো। এখানে চাল দিয়ে লিউবাউকে জানায় যে তার অ্যাটেন্ডার ফেং ইউ সবার সামনে সবকিছু স্বীকার করে নিয়েছে, তার মালকে লিউবাউ এই কাজগুলো করেছিল। চোংয়ের হ্যান্ডরাইটিং কপি করতে তার সারা দিন রাত লেগেছে। লিউবাউ এখানে তার ট্র্যাপে ফেসে যায়, বলেই দেয় যে বাচ্চাদের মতো হাতের লেখা চোংয়ের বড় জোর 1 ঘন্টা তার একটু বেশি সময় লেগেছিল কপি করতে। হেসে বলে এখন হাস্যস্পদ কে হলো, হয়তো এখানে মুখ ফসকে হলো স্বীকার করে নিয়েছে যে দোষটা তারই। তারপর হাত ধরে টেনে বায়ুকে নিয়ে যায় সবার সামনে আর বলতে থাকে সবার এটা জানা উচিত আসল দোষী কে। এদিকে রাজা ঝ্যাং দৌড়তে একটা দেয়ালের পেছনে এসে দাঁড়িয়ে দেখতে থাকে জিনফেং আর কুকুর ওয়াংচাই দুজনেই ক্লান্ত হয়ে বসে পড়েছে। তখন জিনফেং এর কাছে গিয়ে জিজ্ঞেস করে সে বসে পড়লো কেন, সে কি এত বেশি ক্লান্ত। জিনফেং জানায় তাকে একা ছেড়ে দিয়ে রাজা ঝ্যাং যেন পুরোটা কমপ্লিট করে আর চলতে পারছে না, তার ভীষণ কষ্ট হচ্ছে। ঝ্যাং জানায় জিনফেংকে প্রথমবার সে লিউসির বকাবকিতে খুঁজে পেয়েছে এবং বুঝতে পেরেছে লিউসি তাকে ভুল কিছুর জন্য বকাবকি করেনি। রাজার এখানে নিজের সক্ষমতার উপর সন্দেহ হয়েছে, কিন্তু সে তখন তার কনফিডেন্ট ফিরে পেয়েছে যখন জিনফেং জানিয়ে। জিনফেং এটা বিশ্বাস করে যে রাজা ঝ্যাং একজন ভালো সম্রাট হবে ভবিষ্যতে। ফেং বলে খুব ভালো কথা, কিন্তু এর মানে এটা নয় যে একসাথে তাদের দৌড়তে হবে। ঝ্যাং জানতে চায় তাহলে জিনফেং তার সাথে এতক্ষণ কেন দৌড়চ্ছিল। জিনফেং জানায় তারা পতি পত্নী, তাদের একসাথেই থাকা উচিত, সব কাজ একসাথেই করা উচিত। জানায় তার পত্নী যেহেতু এখানে ক্লান্ত, তার পতিকে এখানে সাপোর্টও করছে, তার উচিত তার পত্নীকে না ছেড়ে যাওয়ার। বলে রাজা ঝ্যাং জিনফেংকে তার কাঁধে তুলে নিয়ে দৌড়তে শুরু করে। আর এই দৃশ্যটা এদিকে দূর থেকে দাঁড়িয়ে রাজকীয় চিকিৎসক ইউ চ্যাং দেখতে থাকে। এদিকে দেখায় রাজমহলের মহিলা রাখতে পেয়ে যায় যে তাদের রাজা এবং রানীর সাথেই আছে, রাজা রানীকে বহন করে দৌড়ে আনছে। লিউসিও দূর থেকে এই দৃশ্যটা দেখে খুব খুশি হয়। এদিকে দেখায় এমপ্রেস ডাওগার লিউসিকে জানায় যে ঝ্যাং শাস্তি পেয়ে পূরণও করছে। আর এটা ভেবে অদ্ভুত লাগছে যে ঝ্যাং অনেকক্ষণ ধরে দৌড়চ্ছে কিন্তু এখনো সে হাঁপিয়ে ওঠেনি। জিনফেংও সত্যি অদ্ভুত একজন মেয়ে, যার জন্য ঝ্যাং হয়তো এখনো ভালোভাবে দৌড়ে যাচ্ছে। তো ডাওগার এখানে এখনো ভয় পাচ্ছে যে রাজা ঝ্যাং যদি ক্লান্ত হয়ে যায় এবং পড়ে যায় সবার সামনে বিষয়টা খুবই খারাপ হবে। সে জানে এমপ্রেস ডাওগারকে যে পতি-পত্নী একসাথে কাজ করছে, এই দৃশ্যটাই কত সুন্দর, তাদের এত বেশি চিন্তা করতে হবে না। এদিকে দেখায় ডুয়ানিউন চোং এনেছে লিউবায়ুকে। রাজা রানীকে দৌড়তে দেখে চোং বলে লিউবায়ু এবার নিশ্চয়ই খুব ভালো লাগছে, দাদা আর বৌদি যে এত কঠিনতার সম্মুখীন হচ্ছে। ভাই বলে চোংকে এরকমটা শেষ হবে সে ভাবেনি কখনো, এই বিষয়টাকে সে কঠিনতা কি করে বলতে পারে। এদিকে দেখায় চোং লিউবায়ুকে সবার সামনে এনে সবটা জানিয়ে দেয়। এই নোটটা আসলে চোং লেখেনি, লিখেছিল লিউবায়ু। এমপ্রেস ডাওগার এখানে বায়ুকে প্রশ্ন করে সত্যতা জানতে চাইলে বায়ু আসলে চেয়েছিল রাজাকে সাহায্য করতে, কিন্তু বিষয়টা এরকম হয়ে যাবে সে বুঝতে পারেনি। বায়ু এখানে খুশির কাছে ক্ষমা চেয়েও বলে হ্যাঁ দোষ তার ছিল। খুশি এখানে নিজের মেয়ের দোষ দেখে আর কাউকে কিছু বলতে পারে না, সে চলে যায়। এমপ্রেস ডাওগার বায়ুকে বলে যে সে তাকে নিরাশ করেছে। এরপর সবাই এক এক করে বায়ুকে দেখে দেখে চলে যায়। এদিকে লিউবায়ু চিন্তা করতে করতে মাটিতে বসে পড়লে তার পাশে চোংও বসে পড়ে। চোং বলে যে সবাই চলে গেছে, এবার তার নাটক বন্ধ করা উচিত, কারণ এখানে তার নাটক দেখার মতো কেউ নেই। বায়ু রেগে মারতে থাকে চোংকে আর বলতে থাকে এগুলো সব তার দোষ, এর জন্যই এখন বায়ুকে তার বাবা অর্থাৎ লিউসি ভুল বুঝবে, অপছন্দ করবে। এদিকে দেখায় রাজা রানী দৌড়ানোর পাশে একজন রানী আর রাজকন্যা এসেছে। এমপ্রেস ডাওগার বারবার বলতে থাকে ঝ্যাংকে যে এবার সে দৌড়ানো থামাতে পারে, কখন ধরে দৌড়চ্ছে আর এই নিয়ে তার চিন্তা হচ্ছে। ঝ্যাং জানায় সে তার কথা রাখবে, সে সবসময় তার কথা রাখে। ফেং জানায় চিন্তা না করতে রানীকে, তারা দুজন একসাথে এই বিষয়টা কমপ্লিট করবে। সে জানে যে রানী জিনফিং ভালো কাজ করেছে। এমপ্রেস ডাওগার বলে ঠিক আছে, সে জানে রানী ভালো কাজ করে। রানী দৌড়ে সেখান থেকে চলে গেলে বাকি তিনজন অবাক হয়ে তাকিয়ে থাকে। ফেং এদিকে জানতে চায় রাজা ঝ্যাংয়ের থেকে যে সে হার স্বীকার কেন করে নিচ্ছে না। ঝ্যাং জানায় তারা একসাথে অনেক কাজ করেছে, এরপর হার স্বীকার করে নেওয়ার অর্থ হবে যে তাদের মধ্যে কোনো আত্মবিশ্বাসী নেই, তারা জিততে পারবে না। ঝ্যাং এটাও জানায় জিনফেংকে যে সে আজকে আরেকটা জিনিস বুঝতে পেরেছে, জিনফেং তার পিতা লিউসির থেকে বেশি পছন্দ করে রাজা ঝ্যাংকে। ফেং বলে আজকে সবে এটা সে বুঝতে পারলো, ঝ্যাংকে যতটা সে স্মার্ট মনে করেছিল সে ততটাও স্মার্ট না। জিনফেং বলে সে এটাও জানে তারা দুজনে একসাথে সব কঠিনতার সম্মুখীন হতে পারবে, সেগুলো পেরিয়ে সফলও হতে পারবে তারা। এদিকে দেখায় জ্যোতির্বিদ বধুশালা থেকে প্রিন্স লংগিউ মুখ্য আধিকারিক কোনো কমেন্ট্রি করে যাচ্ছে, বলছে যে রানীকে পিঠে নিয়ে রাজা এখনো দৌড়ে যাচ্ছে, লাইনে তারা খুবই কাছে আছে। রাজমহলের সমস্ত সমর্থকদের বলতে থাকে তারা যেন তাদের সেই কাজের জায়গা থেকে রাজা রানীকে সমর্থন জানায়। দেখায় সৈন্যশালা, পাকশালা এবং রাজকীয় চিকিৎসালয়, লিংশু একাডেমি সব জায়গা থেকে সৈন্যরা, শেফরা এবং চিকিৎসকরা রাজা রানীকে সেখান থেকে দাঁড়িয়ে সমর্থন জানাচ্ছে, তাদের জন্য চিয়ার আপ করছে। এদিকে দেখায় রাজা রানী এন্ড লাইনের খুবই কাছে চলে এসেছে। রাজমহল তাদের দেখে ভীষণ উৎসাহিত হয়ে যায়, আরো জোরে জোরে তাদের চিয়ার আপ করতে থাকে। রাজা রানী এখানে একসাথে এন্ড লাইন ক্রস করে যায়, সবাই দেখে আনন্দে ভীষণ
ভীষণ খুশি হয়ে যায়, চিৎকার করে ওঠে। এদিকে লিউশিও এই বিষয়টা দেখে ভীষণ খুশি হয়ে ওঠে, তার মেয়ে আর জামাই জিতে গেছে, ফাইনালি কথা রাখতে পেরেছে পুরো সাম্রাজ্যের সামনে। যা রানীর উপর সবাই ফুল বর্ষণ করতে থাকতে জিতে যাওয়ার জন্য। প্রেস ডগার এদিকে জানায় যে এবার সে নিশ্চিত হতে পারবে, কখনো ভাবেনি যে জিনপিং এত অনুগত একজন মহিলা হবে। বড় চ্যালেঞ্জটাতে সে রাজাকে কখনো ছেড়ে দেয়নি। প্রেস ডগার বলে যত সে জিনপিংকে দেখছে তত তার এখন ভালো লাগছে। স্যার ডগার জানায় যে এটা দেশের জন্য ভালো, পতিপত্নী এবং রাজা রানী সদ্ভাবন পূর্বক একসাথে কাজ করেছে। এদিকে সবাই দেখতে পায় রাজা রানী তখনও শুয়ে হাত ধরে আছে। যা রানী বিষয়টা খেয়াল করলে তার একে অপরের হাত ছেড়ে দেয়। এখানে জিনপিংকে বলে সে তাকে কিছু প্রশ্ন করতে চায়। এদিকে দেখায় সন্ধে হয়ে গেছে, রাজা রানী দুজনে বসে কথা বলছে আর তারা দেখছে। জিনপিং এখানে আবার বলে যে রাজমহলের তারা আর জিয়ানপা গ্রামের তারার থেকে একদম আলাদা। ঝ্যাং বলে দুটোই এক, সে তো তাকে আগেও জানিয়েছে। জিনপিং বলে তবুও তো আর আলাদা লাগে কেন জানি না। ঝ্যাং বলে এটা হতে পারে সে কোন কম্পেনিয়নের সাথে দেখছে এটাও ম্যাটার করে। এখানে জিনপিংকে জিজ্ঞেস করে যে সে তাকে সাহায্য কেন করলো, তারা তো প্রতিদ্বন্দ্বী। জিনপিং জানায় তারা প্রতিদ্বন্দ্বী হলো, তারা মিত্র। এই সিচুয়েশনটা উইন উইন সিচুয়েশন ছিল। যা এখানে দেশের জন্য ফার্স্ট হতে চেয়েছিল আর রানী এখানে প্রতিযোগিতায় আছে বলে সে লাস্ট হতে চায়নি। এখানে বিষয়টা হার জিতে শুধুমাত্র না। যা ঝ্যাং জানায় হ্যাঁ সে কথাটা ঠিকই বলেছে। অদ্ভুত বিষয়, এই শর্তটাকে তারা কি করে ভীষণ গম্ভীরভাবে নিল, বিষয়টা মূর্খর মতো লাগে না। ঝ্যাং জানতে চায় জিনফিং এর থেকে আর কোনো কারণ আছে। জিনফিং জানায় রাজা ঝ্যাংকে খুব সুন্দর দেখতে, কারণ আজকে সকালে সে যখন দৌড়চ্ছিল তখন মহলে দাসদাসীরা তাকে ভীষণ চিয়ার আপ করছিল, তার পেছনে পাগল হয়ে গেছিল। ঝ্যাং জানায় বাজে কথা, এরকম কিছুই না। রাজা ঝ্যাং বলে তার কাছে আর একটা প্রশ্ন আছে, জিনফিং রাজার মোমবাতিতে কি মিশিয়েছিল যাতে রাজা ঝ্যাং এত ভালোভাবে ঘুমিয়েছিল? জিনফিং জানায় রাজা ঝ্যাংকে যে সে সাধারণ দিন খুবই টেন্স এবং স্ট্রেসফুল লাগে, সে চেয়েছিল রাজা ঝ্যাং যাতে ভালোভাবে একটু বিশ্রাম নেয়। আর এই উপায়টা সাধারণত তারা জিয়ানপা গ্রামে করে থাকতো। যা বলে উপায়টা ভীষণ ভালো, আর সেই উপায়টা জানতে চায় কি। জিনফিং জানায় যে গ্রামে সে বড় হয়েছে সেটা প্রচন্ড গরিব গ্রাম। এই গ্রামে গরিব হওয়ার জন্য তাদের মাদের ও বাচ্চাদের মাদের কাজের জন্য বেরোতে হতো। কিছু কিছু বাচ্চা কেঁদে কেঁদে ঘুমোতেও চাইতো না। সেই গ্রামে ডাক্তার একটা উপায় আবিষ্কার করেছে, মিরর মুন স্যান্ড বা মিরর মুন বালি যদি জ্বালানো হয় তার মধ্যে থেকে খুব সুন্দর গন্ধ বেরোয়। এটা বাচ্চাদের মনে হয় যে তাদের মায়ের গায়ের গন্ধ, তারা নিশ্চিতভাবে ঘুমোতে পারে। ঝ্যাং আস্তে স্বরে বলে যে মায়ের গায়ের গন্ধ। জিনফিং ঝ্যাংয়ের থেকে এখানে জানতে চায় তার কি তার মায়ের কথা ভীষণ মনে করছে। ঝ্যাং জানায় যে না, তার মায়ের কথা মনে করছে। এখানে যে নামটা বললো মিরর মুন স্যান্ড, এটা খুবই সুন্দর মনে হচ্ছে ঝ্যাংয়ের। জিনফিং জানতে চায় যে রাজা ঝ্যাং কি লজ্জা পাচ্ছে বিষয়টা স্বীকার করতে যে সে তার মায়ের কথা মনে পড়ছে। জিনফিং জানায় ঝ্যাংকে যে তার মাকে সে খুবই মিস করে। খাবারগুলোর নাম বলে যে এই জিনিসগুলো তার মা তাকে বানিয়ে দিত। রাজা ঝ্যাং বলে জিনফিংকে সে কি পেটুকরে বাবা। জিনফিং বলে এগুলো তার মায়ের হাতের স্বাদ, যেগুলো তার মা রান্না করে দিলেই সে পাবে, কারোর হাত থেকে সেই স্বাদগুলো পাবে না। রাজা ঝ্যাং জিনফিংকে এখানে হতাশ হয়ে বলে সে জানতো না তার মায়ের হাতের স্বাদ কেমন, তার এই বিষয়টা মনেই পড়ে না। পর সে ঝেড়ে বলে যে না, সে এই বিষয়গুলো নিয়ে আর কথা বলবে। রাজা ঝ্যাং এবার জিনফিং এর থেকে জানতে চায় যে মিরর মুন স্যান্ড জিনিসটা কি আর সেটা কিভাবে বা তৈরি হয়। জিনফিং বলে সে যদি রাজা ঝ্যাংকে এই বিষয় বলে দেয় তাহলে রাজা ঝ্যাং হয়তো আরো বেশি চিন্তিত হয়ে যাবে। রাজা ঝ্যাং জানায় জিনফিংকে যে উচিত উত্তর দিতে, সে পুরো সত্যিটাই জানতে চায়। জিনফিং এখানে বলে যে জিয়ানপা গ্রামের পাহাড়ের মাটি 30টা কিট এর মল দিয়ে তৈরি করা হয়েছে এই মিরর মুন স্যান্ড। যা ঝ্যাং এখানে মল কথাটা শুনেই চিৎকার করে ওঠে। ফেংকে বলে যে সেইগুলো কি বলছে। ফেং জানায় এতটুকুই তথ্য আগে রাজা ঝ্যাং ডাইজেস্ট করে নি, তার মতে এখন ঝ্যাংয়ের একটু একা থাকা উচিত বলে জিনফিং সেখান থেকে চলে যায়। রাজা ঝ্যাং ভাবতে থাকে জিনফিং কি তাকে পাগল মনে করে, মায়েদের অত সুন্দর গায়ের গন্ধ পোকাদের মলের থেকে আসে, এটা কি কখনো হতে পারে? কিন্তু বিষয়টা যথেষ্ট আগ্রহজনক। দিকে দেখায় যে জিনফিং কোনা ইউনিয়ন আর বাকি দাসদাসীর ভালোবাসার সন্ধানে গল্পটা শুনছে, রানী জিনফিং গল্পটা পড়ছে। এই বিষয়টা পর্দাতেও দেখানো হয়। এখানে জিনফিং আর রাজা ঝ্যাং ধন চরিত্র হয়েছে সেই ভালোবাসার সন্ধানে গল্পতেও। গল্পের ভেতরে দেখায় রানী জিনফিং দৌড়াদৌড়ি করছে, পেছনে কিছু লোক তাড়া করেছে। লোকগুলো রানী জিনফিংকে ঘিরে ধরলে তারা কি চেনে যে সে কে? তোরে সেই লোকজনের একজন বলতে থাকে তাদের চেনার কোনো দরকার, তারা তাকে চিনে করবেটাই বা কি। হ্যাঁ, কিন্তু তার পুঁটলিতে যেসব টাকাপত্র আছে এগুলো নিয়ে তারা চিন্তা করে, তারা কেয়ার করে, সেগুলো তারা জিনফিং এর থেকে কেড়ে নেবে। এই বলে রানী আর সেই লোকটা পুঁটলা নিয়ে টানাটানি করতে থাকে। সেখানে হিরো অর্থাৎ রাজা ঝ্যাং এসে উপস্থিত হয়, বলতে থাকে সেই আক্রমণকারীদের এই মহিলাটিকে ছেড়ে দিতে, তার থেকে তফাতে দাঁড়াতে। আক্রমণকারীদের মধ্যে থেকে একজন জানতে চায় রাজার কাছে যে সে কে। রাজা ঝ্যাং জানায় তার পরিচয় নিয়ে মাথা কামানোর কোনো প্রয়োজন নেই, ভালোভাবে তাদের সাবধান করছে তারা যেন সরে যায়। আক্রমণকারীরা বলে ছোট খোকা মৃত্যুর ইচ্ছা রাখে বলে তারা রাজা ঝ্যাংয়ের উপর আক্রমণ করে। আক্রমণকারীরা রাজার উপর আক্রমণ করে। রাজা ঝ্যাং প্রথমে নিজের পা দিয়ে তাদের পায়ে বাড়ি মারে, তারপর সবার পেটে ঘুষি মেরে মেরে সবাইকে একসাথে মাটিতে ফেলে দেয়। জিনফিং তখন রাজা ঝ্যাংয়ের কাছে এসে তাকে ধন্যবাদ জানায় সাহায্য করার জন্য। উত্তরে রাজা ঝ্যাংও তাকে ওয়েলকাম জানায়। এখানে রাজা ঝ্যাংয়ের নাম জানতে চাইলে রাজা ঝ্যাং বলে নাম নিয়ে অত মাথা ঘামিয়ে কোনো প্রয়োজন নেই, শুধু একটাই কথা বলতে চাইছে যে সে জিনফিং এর সাথে দেখা করতে, মানে জিনফিং এর নাম না নিয়েই বলে এই জিনফিং এর সাথে দেখা করতে চায় পিচ ট্রির নিচে আগামীকাল
এরপর ঝ্যাং সেখান থেকে চলে গেলে জিনফিং তার দিকে মৃদু হেসে দেখতে থাকে। এদিকে দেখায় কথা মতো রানী জিনফিং সেই পিচ ট্রির নিচে অপেক্ষা করছে আর ভাবছে সেই মিস্টারের নাম কি ছিল। সে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে সেই শ্রীমান এখন এসে উপস্থিত। তখনই সেখানে জিনফিং এর বাড়ির সমস্ত সৈন্যরা এসে উপস্থিত হয়ে বলতে থাকে তার বিয়ে আজ, তার বর বহুক্ষণ ধরে কক্ষে অপেক্ষা করছে, তাকে এক্ষুনি যেতে হবে। জিনফিং জানায় তাদের সাথে সে কোথাও যাবে না। সৈন্যরা জানতে চায় যে সেই শ্রীমানের নামও তো জানে না জিনফিং। জিনফিং বলে এসবের কোনো দরকার নেই, তার জন্য সেই শ্রীমানের জন্য যদি তাকে অপেক্ষা করতে সারা জীবন অপেক্ষা করতেও প্রস্তুত আছে। উনি রাজা ঝ্যাং গাছের ওপর থেকে শেষ টেকনিকের মাধ্যমে নামতে নামতে বলতে থাকে রানী সারা জীবন কোনোভাবে অপেক্ষা করতে হবে না তার জন্য। জিনফিং জানতে চায় রাজা ঝ্যাংয়ের থেকে যে সে কতক্ষণ গাছের মধ্যে ছিল। রাজা ঝ্যাং জানায় জিনফিং আসার বহুক্ষণ আগে থেকে ছিল সে গাছে। রাজা ঝ্যাং এখানে রানীর কাছে এসে বলতে থাকে যে সে তাদের একে অপরের ভাগ্যেই আছে, তারা একে অপরের হবেই হবে। তখনই রাজা ঝ্যাং এর পেছনে কেউ একটা ডান্ডা দিয়ে বাড়ি মারে আর সে পড়ে যায়। তখনই রানীর সৈন্যরা তাকে তুলে নিয়ে যেতে থাকে। রানী বারবার চিৎকার চেঁচামেচি করতে থাকে। দেখায় রাজা ঝ্যাং মাটিতে পড়ে গিয়েও বেহুশ হয়। রানীর হাত থেকে পড়ে যাওয়া রুমালটার দিকে হাত বাড়িয়ে হাতে নিয়ে রানীকে বারবার থামতে বলতে থাকে সৈন্যদের রানীকে যেন তারা না নিয়ে যায়। একবার চিৎকার করে জিনফিংকে সে ডেকে ওঠে। রানীকে তার দাসীরা টেনে হিচড়ে ভেতরে আনতে থাকে। বারবার তাদেরকে বলতে থাকে যে তার মনে অন্য কেউ আছে, সে যেই ব্যক্তি তার জন্য নির্ধারিত করা হয়েছে তাকে বিয়ে করতে পারবেন, কে কৃপা করে ছেড়ে দিত। উনি সে দেখতে পায় যে তাকে বিয়ে করতে এসেছে তার নির্ধারিত আর কেউ না, তার রাজা ঝ্যাংই। রাজা ঝ্যাং পেছন ফিরলে রানী জিনফিং দেখে অবাক হয়ে যায়, সে চুপ করে যায়। রানী রাজাকে দেখেই বলে ওঠে শ্রীমান সেই এসেছে। পর এখানে রাজা আর রানীর বিয়ে সম্পূর্ণ হয়ে যায়। দেখে দেখায় বাস্তবে সবাই গল্প শুনে আর পড়ে কাঁদতে থাকে ভ্যা ভ্যা করে। ইউনিয়নের থেকে জানতে চায় যে এত ভালো বই আগে তাকে কেউ দেয়। ইউনিয়ন বলে যে ভাবতে পারেনি তার বৌদির এরকম ভালো লাগবে। আগে যে এই গল্প বই অন্য কাউকে দিয়েছে সবাই ইউনিয়নকে অসভ্য বলেছে। জানে যারা এই কথাগুলো বলেছে তারা স্বাদই জানেন তো ভালো প্রেমের উপন্যাস। সেটা তো একটা বিষয়, তাদের বিবাহিত জীবনের বিষয়ে লেখক কিছু লেখেনি। ইউনিয়ন জানায় প্রথম ভাগটা সবে পড়া হয়েছে, দ্বিতীয় ভাগে আশা করি লেখক তাদের বিবাহিত জীবন নিয়ে কিছু লিখেছে। দাসীরা সবাই দ্বিতীয় ভাগ পড়ার কথা বলে ঠিক আছে সে দ্বিতীয় ভাগ পড়ছে, কিন্তু লেখক নতুন বই প্রকাশ করবে তাদের সবাইকে সে কিনে দেবে। কথাটা শুনে সবাই ভীষণ খুশি হয়ে ওঠে। এদিকে দেখায় রাজা ঝ্যাং এবং তার সহযোগীরা হেঁটে আসছে। আর ইউনিয়নের সাথে থাকা দাসীরা তাদের দিকে তাকিয়ে দেখতে বলে সব হ্যান্ডসাম ছেলেরা একসাথে তাদের দিকে আসছে। ইউনিয়নও ঝ্যাংকে দেখে বলে আজকে তার দাদাকে দেখতে অন্যরকম লাগছে, ভালো লাগছে দেখতে। এই কথাটা শুনে টুক করে ইউনিয়নকে কনুই মারে, তারপর হেসে ওঠে। রাজা ঝ্যাং আর তার সহযোগীরা পাশ কাটিয়ে অন্য পথে চলে। রানী রাজকন্যা বাকি দাসীরাও তাদের যাওয়ার দিকে দেখতে থাকে। সেখানে রানী জিনফিং এর অ্যাটেন্ডার সুফাং উপস্থিত হয়ে যায়। বলতে থাকে যে পরীক্ষা হয়েছিল তার পরিণাম আজকে ঘোষণা হবে বলে সেখানে তাদের পরিণাম দেখতে গেছে। তাই গিয়ে দেখা উচিত যে তার পরিণাম কি হয়েছে। এদিকে দেখানো হয় ইউফ্যাং গার্ডেনে নোটিশ বোর্ড রেজাল্ট লাগানো হয়েছে। সেখানে মহলের দাসদাসীরা দুই ভাগে ভাগ হয়ে গেছে, যারা রাজাকে সমর্থন করে আবার কিছু জন যারা রানীকে সমর্থন করে। এই ইউফ্যাং গার্ডেনে রাজা তার সহযোগীরা উপস্থিত হয়ে যায়। বলতে থাকে সকলকে এরপর থেকে লিউসি আর তাদের ছোট করতে পারবে না, কেউ হীন চোখে সে আর দেখবে না। ভালো মতো জানে যে রাজা ঝ্যাং ফার্স্ট হবে। চাই জানায় সেও এটা মানে যে রাজা ঝ্যাংই ফার্স্ট হবে। যাকে দেখেও কতটা উৎসাহী মনে হচ্ছে। কমান্ডার সু জানায় রাজা ঝ্যাং পাশ করলে একটা পার্টি প্ল্যান করেছে সবাইকে একসাথে নিয়ে এসে। সেখানে ইম্পেরিয়াল একাডেমির মুখ্য শিক্ষক বেই উপস্থিত হয়ে যায়। শিক্ষক বেই এখানে এসে হেসে হেসে বলতে থাকে রাজা ঝ্যাং ওর থেকে কাপড় সরিয়ে কি স্বয়ং পরিণাম দেখতে চাইবে রাজা ঝ্যাং। এখানে তার বাকি সহযোগীদের জিজ্ঞেস করে যে শিক্ষক বেই এইভাবে হাসছে কেন। কুমার চোং বলে যে গত 2 বছরে সে তাকে হতাশ দেখে, এবারে তাকে এভাবে হাসতে দেখে তার নিজের হতাশ লাগছে। চাই জানে গত 2 বছরের তুলনায় আজকে দেখতে শিক্ষক বেইকে অন্যরকম লাগছে। বলে রাজা ঝ্যাংকে রাজা ঝ্যাং আবার লাস্ট আসেনি। ঝ্যাং তখন শিক্ষক বেইকে বলে না, যেটা প্রতি বছর করা হয়। শিক্ষক বেই কাপড় সরিয়ে দেখে বোর্ডে, এটাই এবছরও করা হবে। কাপড় সরিয়ে শিক্ষক বেই দেখে যে প্রথম 3 জনের মধ্যে শীর্ষে অর্থাৎ ফার্স্ট পজিশনে রাজা ঝ্যাং আছে। শিক্ষক বেই জানায় ডুয়ানিউন ঝ্যাংকে সে জুয়ানমিয়ান খিতাব নিয়ে নিয়েছে। খেতাব সর্বোচ্চ স্কোর করা শ্রেষ্ঠ খেতাব। সেখানে রাজার সহযোগীরা রাজার চিৎকার করে ওঠে আনন্দে। যাকে যারা সমর্থন করতেও আসে তারাও চিৎকার করে ওঠে আনন্দে। যা তার সহযোগীরা লাফিয়ে লাফিয়ে আনন্দ প্রকাশ করতে থাকে। এদিকে দেখায় জিনফিং, সুফাং আর রাজকন্যা ইউনিয়নও সেখানে পৌঁছে গেছে। জিনফিং বোর্ড দেখে আর বাকি সকলের উৎসাহী দেখে বলে রাজা ঝ্যাং এবার দেশে শাসন করতে চলেছে, সে ভীষণ খুশি। ইউনিয়ন জানতে চায় এর মানে তো এটা যে রানী জিনফিং শর্ত হেরে গেছে। জিনফিং জানায় শর্ত সে তখন হেরে যেত যদি সে লাস্ট আসে। এখানে আশা করছে যে সেখানে লাস্ট আসেনি। ইউনিয়ন জানতে চায় রানী জিনফিং যদি লাস্ট আসে তাহলে কি হবে। জিনফিং বলে সে যদি লাস্ট আসে তাহলে তার কিছু যায় আসে না, তার যতক্ষণ রাজা দেশে শাসন করবে ততক্ষণ সে খুশি। আর রাজা ঝ্যাংকে কেউ ছোট করতে পারবে না। ফাং রানীর হাসির মুখ দেখে জিজ্ঞেস করে রাজা তো এখানে তার প্রতিদ্বন্দ্বী, এখানে রাজা জিতে গেছে কিন্তু রানী তাও খুশি, আনন্দে হেসে যাচ্ছে। ফেং বলে এই মুখটাকে তাদের জিয়ানপা গ্রামে দুঃখী মুখ বলে। ফাং জানতে চায় এটা যদি দুঃখী মুখ হয় তাহলে আনন্দ কোনটাকে বলে জিয়ানপা গ্রামে। ফেং তখন মুখ গম্ভীর
গম্ভীর করে দেখায় এটা তাদের খুশির মুখ বলে জিয়ানপা গ্রামে। জিনফিং চিৎকার করে সুফাংকে বলে সে এখন ভীষণ দুঃখী, অথচ তার মুখে ভীষণ হাসি আছে এবং সে প্রচন্ড উৎসাহী। এটা দেখে ইউনিয়ান আর সুফাং দুজনেই কনফিউজ হয়ে যায়। কন্যা ইউনিয়ান এখানে রেজাল্ট বোর্ডের বাকি কাপড় সরিয়ে দেখ। 3 এর মধ্যে 3 জন আছে প্রথম শীর্ষস্থানে রাজা ঝ্যাং, আর তার পরপর আছে রানী জিনফিং আর রাজকীয় চিকিৎসক ইউ চ্যাং। এদিকে দেখায় রাজকন্যা ইউনিয়ন এসে রানী জিনফিংকে ফেং নিজের পরিণাম কি জানতে চাইবেন। ফেং জানায় তখন তার দুঃখী মুখ দেখে কি বুঝতে পারেনি ইউনিয়ন, তো ঠিক আছে এখানে এটা কোনো বড় ব্যাপার না। ফেং নিজের কথা বলে সে যদি এখানে লাস্ট হয় তার এখানে তার কিছু যায় আসে না, ফার্স্ট এবং একজন লাস্ট হয় এটাই স্বাভাবিক। নিয়ান জানায় যে জিনফিং এখানে লাস্ট হয়নি। ফেং জানতে চায় লাস্টের পরেও কি কোনো স্থান থাকে, আর নিয়ান জানিয়ে দেয় যে জিনফিং এখানে সেকেন্ড হয়েছে। ফেং জানতে চায় তাহলে লাস্ট কে হয়েছে। মানে ইউনিয়ন তার নামটা কানে বলে দেয় রানী জিনফিং। এটা সেখানে রাজকীয় চিকিৎসক ইউ চ্যাং। শুনে রানীও খুব চমকে যায়। দেখে দেখায় রাজা ঝ্যাং কক্ষে আছে, তার সাথে সেখানে তার বাকি 3 সহযোগী। এখানে 3 জনের থেকে জানতে চাইছে যে এবার সে লিউসির সাথে কিরকম আচরণ করবে। কুমার চোং জানায় রাজা ঝ্যাংকে যে সে লিউসির পা দুটো ভেঙে দিক, বলে সে যারা তাকে পছন্দ করে না তাদের সামনে যেতে পারবে না। চাই জানায় তাকে তার মুখে ঠাস ঠাস করে থাপ্পড় মারা উচিত। সে একটু দেখতে ভালো বলে এবং কাজ ভালো পারে, সবার থেকে নিজেকে সে বেটার মনে করে। কমান্ডার সু জানায় যে এখনো যথেষ্ট শক্ত সমর্থ লিউসি, তো তারা যদি প্ল্যান করে আগে ভাগে ভালো করে পিটিয়ে নিয়ে তারা পালাতে পারে। যা ঝ্যাং বলে কি কেয়ারলেসদের পাল্লায় পড়েছে সে। এখানে বাকি 3 জনকে জানায় যে লিউসির জন্য বিষয়গুলো এত কঠিন করে তুলতে চাইছে না, সে বিষয়টা এখানে আবেগ দ্বারা কেন্দ্রিত। চাই কমান্ডার সু এবং কুমার চোং 3টে ছোট ছোট কাঠি একটা ছোট কৌটোর মধ্যে আর কিছু কীটপতঙ্গর পেছনে লাগতে থাকে। ঝ্যাং তাদের সরিয়ে এবং সেই কৌটোটা দেখতে 3 জনকে বলে যে তাদের কাছে কি গম্ভীর বিষয়ে কোনো কাজ করার কোনো জিনিসপত্র নেই। তোরে চোং জানায় যে সমস্ত ক্ষমতা এখন রাজা ঝ্যাং নিজের হাতে পেতে চলেছে, এখন দেশ শাসন এবং নিয়ন্ত্রণ করবে। গম্ভীর কাজগুলো রাজারই করা সাজে, বাকি তারা 3 জন আনন্দ করবে বলে আবার তারা তাদের কাজ করতে থাকে। রাজা ঝ্যাং এখানে একটা সুন্দর বাক্স এবং তার মধ্যে কিছু জিনিসপত্র বাকি 3 সহযোগী সামনে রেখে বলতে থাকে এই বিষয়ে তারা যখন আলোচনা করতে চায় না, ঠিক আছে কোনো বিষয় নেই, তারা তাহলে কাজ করতেই পারে। রাজা এখানে একা কোনোভাবেই যেতেনি, মানে তার সাথীরা তাকে সাহায্য করেছে জিততে। রাজা ঝ্যাং এখানে নিজের কথা বলে সে খুব ভালো মতো জানে কখন কাকে দণ্ডিত করতে হয়, কখন কাকে পুরস্কৃত। তাই সে এখানে তার 3 সহযোগীর জন্য কিছু বিশেষ উপহার প্ল্যান করেছে। এটাও বলে যে সে খুব ভালো গুছিয়ে কথা বলতে পারে বলে সে 3 জনের দিকে তাকায়। আসলে এখানে বিষয়টা রাজা ঝ্যাং অন্য কিছু বোঝাতে চেয়েছিল সেই 3 সহযোগীকে। তারা এখানে ভেবে বসে যে উপহারগুলো 3 জনের জন্য, সেই উপহারগুলো নিয়ে বলতে থাকে তাকেই বেশি রাজা ঝ্যাং পছন্দ করে, ভালোবাসে। অপরকে উপহারগুলো দেখি বলে না তার সাথে একটা রাজা ঝ্যাং এর সম্পর্ক আছে রক্তে, তাই তাকে রাজা ঝ্যাং সেই ব্লাড জেট পেন্ডেন্ট দিয়েছে, পেয়ারের মধ্যে আছে, এটাই বোঝায়। অতুলনীয় খুব সুন্দর হয়েছে সেই উপহারগুলো। সহযোগী এই কথা বলতে থাকে রাজা ঝ্যাং তাদের খুশি দেখে আর কিছু বলে না, বলে ঠিক আছে, সেও ভীষণ খুশি হয়েছে। দেখে দেখায় রাজা ঝ্যাং কিছু লিখতে বসে কাগজের মধ্যে, চিন্তে কিছু লিখতে থাকে। সেদিকে দেখায় রানী জিনফিং তার নিজের কক্ষে আছে, এখানে বসে ভাবতে থাকছে যে রাজা ঝ্যাং তার সাথে একবারও দেখা করতে এলো, অর্ধেক দিন হয়ে গেল। কৃতজ্ঞ লোক একটা ফাং এখানে কি করে ঘর সাজাবে সেই বিষয়টা বারবার রানী জিনফিং এর থেকে জানতে থাকে, আর রানীও তাকে বারবার ডিকটেট করতে থাকে। দেখায় জিনফিং এর কক্ষে তারই একজন দাস এসে বলে একটা সুন্দর বাক্স দিয়ে যে এটা কত সুন্দর দেখতে। আজকে যখন দরজা খুলেছিল এই সুন্দর বাক্সটা দেখতে পেরেছিল, কারুকার্য কতই না সুন্দর, মধ্যে থেকে খুব সুন্দর গন্ধ আসছে। এটাই সম্ভবত সেই দাসের মনে হচ্ছে যে রাজা তা এইটা পাঠিয়েছে। সেই বাক্সটা দেখে মনে মনে ভাবতে থাকে এই জন্য রাজা তাকে অপেক্ষা করাচ্ছিল, কারণ সে তার জন্য প্রস্তুত করছিল উপহার। মনে মনে হাসলেও সেই দাসকে বলে এই জিনিসগুলো খুবই বোরিং, টুকুর জন্য এত চিৎকার চেঁচামেচি করার কি আছে। ফাং জানায় জিনফিংকে যে এবার বাক্সটা খুলেই তো দেখতে পারে যে কি আছে। জিনফিং বাক্সটা খুলে দেখে তার মধ্যে একটা নোট লেখা আছে, আর নোটে লেখা জিনফিং এর সাথে সে দেখা করতে চায় পিচ ট্রির নিচে। জিনফিং মুখে হাসি নিয়ে তার সহযোগীদের বলতে থাকে এটা খুবই চিজি আর ক্লিশে, বারবার সেই সুন্দর বাক্সটার উপর হাত বোলাতে থাকে। এদিকে দেখায় রানী জিনফিং পিচ ট্রির নিচে দাঁড়িয়ে এখানে বলতে থাকে রাজা ঝ্যাং কতটাই না রোমান্টিক পিচ ট্রির নিচে দেখা করার জন্য তাকে বলেছে। এখনই সেখানে কিছু সৈন্য এসে উপস্থিত হয়ে যায়। মনে মনে ভাবতে থাকে সেই ভালোবাসার সন্ধানে উপন্যাসের মতো আছে, এখানে সে কতকের মতোই কাজ করবে। সেই সৈন্যদের বলতে থাকে কোনো ব্যাপার না, এর পরের প্লটে যেতে তাদের, মানে পরের স্টেপে যেতে তাদের। এবার উনি সৈন্যরা কিছু না বুঝে তাদের হাতে দড়ি দিয়ে চারিদিকে দৌড়ে দৌড়ে রানী জিনফিংকে বেঁধে ফেলে। জিনফিং চিৎকার করে সেখানে সেই সৈন্যদের বলতে থাকে তারা ভুলভাল করছে, এগুলো ছিল না উপন্যাসের কাছে, এবার তাদের পরের স্টেপে যাওয়া উচিত। ওরা তার সামনে হাত জোর করে বসে পড়ল। সেই গল্পের হিরোইনের মতো বলতে থাকে সে তাদের সাথে যাবে, এখানে তার মিস্টারের জন্য অপেক্ষা করছে। উনি সেখানে গাছের ওপর থেকে লাফ দিয়ে নেমে পড়ে রাজা ঝ্যাংয়ের জায়গায় রাজকীয় চিকিৎসক ইউ চ্যাং। ফিং বলে এটা কি করে হলো, এখানে সে কেন? চ্যাং বলে একদম সেই এখানে থাকার কথা। ফিং এখানে কার জন্য অপেক্ষা করছে? ফিং এখানে জানতে চায় ইউ চ্যাং এর থেকে সে তাকে বেঁধেছে কেন। চ্যাং জানায় সে ভেবেছিল হয়তো রানী ভুলে গেছে তাদের শর্তের বিষয়, সে এখানে তাকে মনে করানোর জন্য এসেছে বলে সে একটা ছোট চাকু বার করে। ফিং জানে ইউ চ্যাংকে তার কাছে না আসতে, তার সাথে কোনো খারাপ ব্যবহার না করতে। চ্যাং বলে সে তাদের শর্ত কি ভুলে গেছে নাকি সে তার শর্ত। ইউ চ্যাংকে বলে যে সেও তো ঠিক
মতো শর্ত পালন করেনি, তো ইচ্ছা করে ফেল করেছে, ফেল করার মতো ইচ্ছা করে সাদা কাগজ জমা দিয়েছে কিছু ঠিক মতো না লিখে। চ্যাং বলে এতে তার কিছুই যায় আসে না, ফেং যেন এরকমটা কারোর সাথে হোক কেউই চায় না, এটাই সত্যি। চ্যাং বলে ঠিক আছে, জিনফেং এখানে যেরকম সেরকমই সে তাকে পছন্দ করে। ফেং বলে তাহলে এখানে জিনফেং তার নিজের মতো তো করতেই পারছে। এখানে রানী জিনফেং এর হাতের বাঁধন খুলে দেয়, তাকে বলে কোনোভাবেই না। এখানে আসলে কথা হয় মানে এখানে রানী যদি ফার্স্ট না আসে তাহলে সে প্লাস্টিক সার্জারি করবে। জিনফেং এখানে যেহেতু প্লাস্টিক সার্জারি ভয় পায়, সে না বলতে থাকে বারবার। সে এখানে বলে তাকে চিন্তিত না হতে, তখন না 1200 থেকে ভালো উপকরণ আসছে, তখন সে রানীর মুখে প্লাস্টিক সার্জারি করবেন। উপকরণ একবার চলে এলে সে কোনোভাবেই রানী নিজেকে বাঁচাতে পারবে না। এটাও বলে ইউচ্যাং রানী জিনফেংকে, রানী জিনফেং ইউচ্যাং এর কপালেই আছে, তাকে তার হয়েই থাকতে হবে। জিনফেং কথাটা শুনে মুখ বিকৃত করে নেয়, সে খুব রেগে। এমনই সকল গল্প জানতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন।